আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে 1000-এরও বেশি কেন্দ্রে একযোগে করোনার টিকা দেয়া শুরু, অপপ্রচার না চালানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। টিকা নিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিশিষ্ট জনেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা পেয়ে স্বস্তিতে গ্রামের মানুষ। আল জাজিরার প্রতিবেদন, হলুদ সাংবাদিকতা তদন্ত হবে বললেন গওহর রিজভী। গুজব ছড়াচ্ছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং অভিষিক্ত কাইল মায়ার্সের অবিশ্বাস্য ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে 3 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। সারা দেশের 1000-এরও বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় ভ্যাকসিন নিয়ে অপপ্রচার না চালাতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া অনলাইনের পাশাপাশি ম্যানুয়ালিও টিকা নিবন্ধন করা যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দিনে করোনা টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য এবং প্রধান বিচারপতি সহ বিশিষ্ট জনেরা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। করোনার বিরুদ্ধে এক নতুন লড়াই শুরু, যা একযোগে শুরু হলো গোটা দেশে। আড়ম্বরপূর্ণ আয়োজনে করোনার টিকা নিয়ে দেশবাসীকে অনুপ্রাণিত করেন মন্ত্রিপরিষদের সদস্যরা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক টিকা নেন মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। করোনার এই লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। ভ্যাকসিন মিনস ভিক্টরি। এই করোনা ভাইরাসের এগেনস্টে এইটাই সবচেয়ে বড় হাতিয়ার, যার মাধ্যমে আমরা এই ভিক্টরি অর্জন করতে চাই। এবং কোনো ধরনের রিউমার, বিরূপ কথাবার্তা, সমালোচনা যাতে কেউ না করতে পারে, লোকে কোনো কানে না নেয়, সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। অ্যাপসের নিবন্ধন ছাড়াও আমরা টিকা দেওয়ার ব্যবস্থা রেখেছি। আমরা ম্যানুয়ালি সেটা আমরা করছে। একই হাসপাতালে টিকা নেন কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। টিকা গ্রহণ করলে সমস্যা হতে পারে, এই জাতীয় শঙ্কা, সংশয়, আতঙ্ক যে কিছুই নেই, সেটা আমরা প্রমাণ করার জন্য আমরা নিজেরাই টিকা নিলাম। যারা গর্ভবতী মা তারা টিকা নেবেন না, যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা টিকা নেবেন না, এছাড়া প্রত্যেকেই টিকা নিতে পারবেন। এদিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বুথ বসিয়ে করোনার টিকা দেওয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিক বিকেলে সেখানে স্ত্রী সহ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন টিকা নেন। আপিল বিভাগে রানী সহ প্রত্যেকে টিকা দিয়েছে। সুতরাং আমি দেশবাসীকে বলবো যাতে সবাই যাতে তাড়াতাড়ি নিবন্ধন যাতে করে। এই কোভিড টিকাদান কর্মসূচি চালু থাকবে, যতদিন প্রয়োজন ততদিন এইখান থেকে এই টিকাদান চলবে। প্রথম দিনে ঢাকার 50টি হাসপাতালের টিকা কেন্দ্রে ভিআইপি ব্যক্তি ছাড়াও স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারাই টিকা গ্রহণ করেন। তবে বলা হলেও স্পটে নিবন্ধনের কোনো ব্যবস্থা দেখা যায়নি। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে, আপনারা জানেন যে 3.5 লাখের বেশি। এদের টিকা দেওয়া শেষ হওয়ার আগে আমরা স্পট রেজিস্ট্রেশন নিয়ে এখনো সুপরিকল্পিত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইনে সারা দেশে টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সারা দেশে করোনা টিকাদান কার্যক্রম বেশ সাড়া ফেলেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে শুরু হয় জেলার টিকা কার্যক্রম। এরপর টিকা নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল SM হুমায়ুন কবির, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সহ অন্যরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিজে নিয়ে টিকা কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সুনামগঞ্জে প্রথম টিকা নেন সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। দিনাজপুরে নিজে ভ্যাকসিন নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন হুইপ ইকবালুর রহিম। যশোর সদর হাসপাতাল কম্পাউন্ডে টিকা নিয়ে উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় টিকা কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান।
এদিকে সাভার সেনানিবাসে প্রথম দিন টিকা নিয়েছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাহিদুল হক সহ সেনা কর্মকর্তারা। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিবন্ধিত ব্যক্তিরা টিকা নিতে পারবেন। শঙ্কার কোনো কারণ নেই জানিয়ে দেশবাসীকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেওয়ার পর তিনি একথা বলেন। দেশবাসীর ভীতি দূর করতে প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বানও জানান ডাক্তার জাফরুল্লাহ। খুব ভালো আছি, কোনো ভয় নাই। দেশবাসীকে আহ্বান করছি, আপনাদের যখনই আপনার তারিখ আসবে আপনারা এসে টিকা নেবেন। এটা আপনার কর্তব্য, জাতির কর্তব্য, দেশের কর্তব্য। তবে আমি একই সঙ্গে আমি বলছি হচ্ছে আমার প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান, দেশবাসী আরও বেশি সাহস পাবে। করোনা সংক্রমণ প্রতিরোধের টিকা পেয়ে স্বস্তিতে গ্রামের মানুষও। তারা মনে করছেন মহামারীর মহা আতঙ্ক এবার শেষ হবে। তবে টিকা নেয়ার অনলাইন নিবন্ধন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সমস্যা পড়তে হচ্ছে অনেককে। মুন্সিগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। কিছুটা দেরিতে হলেও করোনার টিকা হাতের নাগালে। শুধু রাজধানী নয়, ভ্যাকসিন পৌঁছেছে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছেও। হাতের কাছে পাওয়ায় এর টিকা নেয়ার আগ্রহ বাড়ছে তাদের মধ্যে। আমার তো ইনশাল্লাহ আল্লাহ সুস্থ আছি, তাই এই হিসাবে তো আমার লাগতেছে না আর কি। যদি লাগে তো প্রয়োজনে তো দিব। মুন্সিগঞ্জে কোনো বলে নাই যে আসছে, আর মানুষ ডাকে না। ভয় কাজ করবো কেন? এটা জীবন মুক্ত। খুব দরকার যাদের জন্য, তাদের জন্য আগে টিকাটা নেওয়ার সুযোগ করে দেয়। মানুষ যেন এটা নিয়ে কোনো ঝামেলা না করে যে আমার আগে দরকার, আমাকে আগে দেন। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বলছেন, নতুন সবকিছু নিয়েই প্রথম দিকে মানুষের প্রশ্ন থাকে। তবে করোনার ভ্যাকসিন দেওয়ার এই প্রক্রিয়ার পর প্রশ্ন দূর হবে, সবাই টিকা নিতে আগ্রহী হবে। আমি দিয়েছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমার অনুভব হয় নাই। নর্মাল ইনজেকশন যেভাবে নেয় সিম্পল সেরকম। এখন অনেক লোক আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণও করতেছে। এ থেকে নিরাপদ থাকার জন্য, পৃথিবীকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই টিকা নেওয়া উচিত। শুধু জেলা নয়, উদ্বোধনী দিনে টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভিড় করেছেন নিবন্ধিতরা। মানুষের কনসেপশন মানে বিভিন্ন রকম ভয়ভীতি, অনেক দেশ অনেক গুজব টুজবে কান দিয়েছে। তো আমার মনে হয় যে মানুষের মধ্যেও যথেষ্ট আগ্রহ আছে ভ্যাকসিন নিয়ে। যে জড়তা, ভয়ভীতি কাজ করছিল সেটা আজকে দূর হয়ে গেছে। বিভিন্ন স্থানে টিকা দেওয়ার এই প্রচারণা ছড়িয়ে পড়লে সারা দেশেই টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়বে বলে মনে করেন স্বাস্থ্য কর্মকর্তারা। আধুনিক বিশ্বের চিকিৎসা দুনিয়ায় টিকা বা ভ্যাকসিনকে সবচেয়ে বড় অর্জন হিসেবে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর অন্তত 20 থেকে 30 লাখ মানুষ টিকার কারণে মৃত্যুর হাত থেকে বেঁচে যান। তাই যারা এবার করোনার টিকা নিয়েছেন তারা আশাবাদী যে এই টিকা তাদেরকে সুরক্ষা দেবে করোনার হাত থেকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8205 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 11 জন পুরুষ ও 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 8 জন। সবশেষ 12,404টি নমুনা পরীক্ষায় 292 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 2.35%। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,38,062 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 531 জন। মোট সুস্থ 4,83,372। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.84%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অন্য প্রসঙ্গ, আল জাজিরার প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ নয়, একে হলুদ সাংবাদিকতা হিসেবে উল্লেখ করে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। অন্যদিকে সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ করার যে ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন। রিপোর্ট নিয়াজ জামান সজীবের। সমুদ্র সীমাকে দেশের অর্থনীতির উন্নয়নে কিভাবে আরও বেশি করে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করতেই সেমিনার আয়োজন করে নৌ পরিবহন মন্ত্রণালয়। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মাত্র 3.5 বছরে সমুদ্র সীমা নিয়ে যেসব পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলেছে। যে সেনাবাহিনী শুধু বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে নয়, তাবৎ দুনিয়ার শান্তির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেই সময় দেখা যাচ্ছে যে সেই সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে গভীর ষড়যন্ত্র হচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া কখনো এগিয়ে যেতে পারে না বাংলাদেশ। আমরা বঙ্গবন্ধু পেয়েছিলাম, আমরা স্বাধীন হয়েছে। আজকে আমাদের সৌভাগ্য যে আমরা দেশরত্ন শেখ হাসিনা মতো একজন নেতৃত্ব আমরা পেয়েছি বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এদিকে আল জাজিরার প্রতিবেদন নিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী বলেন, বানোয়াট ভিডিও বানিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। আমাদের পজিশনটাকে আন্ডারমাইন করার জন্য ওনারা নানান ধরনের অভিযোগ তুলেছেন, কথা বলেছেন। প্রথমে জানতে হবে এটা কেনা হয়েছে কি না, আর কেনা হয়ে থাকলে কোথায় থেকে কিনেছি। টেকনোলজি একটা এমন জিনিস, অনেক সময় সেকেন্ড কান্ট্রি থার্ড কান্ট্রি দিয়ে কেনা হয়। আর কি ধরনের টেকনোলজি কেনা হয়েছে সেটা বাংলাদেশের ব্যবহার হবে, বাইরে ব্যবহার হবে, সেটা আমরা এখনও ঠিক মতন এই প্রোগ্রামে জানতে পারি। কাজেই এখানে আমি স্পেকুলেট না করে আপনাদেরকে বলবো একটু তদন্ত হোক, আমরা জেনে নেই পুরোভাবে কি করে কি হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, পল্টনের দলীয় কার্যালয়কে গুজবের কারখানা বানিয়ে রেখেছে বিএনপি। তাদের অপপ্রচার এতই বিস্তার লাভ করেছে যে খোদ দলের নেতাকর্মীরাই এখন বিভ্রান্ত। রাজধানীতে নিজ বাসায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি সার্জিক্যাল নেতাদের হুমকি ধুমকি আসলে নিজেদের ব্যর্থতা আড়ালের অপপ্রয়াস। তাদের সক্ষমতা নেই বলে আন্দোলনে ডাকে কর্মীরাও মাঠে নামেন না। এটা নেতৃত্বের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। বিএনপি বেগম জিয়ার মুক্তি এবং চিকিৎসার চেয়ে রাজনীতি করেছে বেশি, এখনো করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। গণভবনে এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমার নাগরিকদের ফেরত পাঠানোই হবে রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। এ বিষয়ে তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী তাতে সন্তোষ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যাসপেন রিক্টার ভেন্ডসেন ও মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা হাশিম। রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার মধ্যরাতে দোকানের তালা ভেঙে প্রায় 500 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাওয়া হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। মনির হোসেন তপুর রিপোর্ট। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় শনিবার রাত আনুমানিক 2টার দিকে এই মার্কেটের একটি টয়লেটের গ্রিল কেটে 2-3 জন চোর প্রবেশ করে। চোর দল রাজলক্ষ্মী জুয়েলার্সের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার লুট করে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে লুটপাট করে একই পথ দিয়ে বের হয়ে যায়। রোববার সকালে কর্মচারীরা দোকানের শাটার খোলা দেখে মালিককে খবর দেয়। সব বলতে বাইরে যাচ্ছিল তা নিছে, সিন্ধুক খোলে নেয়। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। একটা মার্কেটের মধ্যে তালা যখন ভাঙা হলো, আবাস তো নিশ্চয়ই হয়েছে, তো সিকিউরিটি রেখে যদি সিকিউরিটি কাজ না হয় তাহলে এই সিকিউরিটি রেখে তো আমাদের লাভ নাই, আমাদের কোনো নিরাপত্তা নাই মার্কেটে। কি পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। এই ঘটনার সাথে মার্কেটের কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। যে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পেশাদার চোররাই কাজটা করেছে। তো আমরা খুব আশাবাদী, যেহেতু আমরা ফুটেজ পেয়েছি কিছু, আশাবাদী ইনশাল্লাহ ধরে ফেলতে পারবো। ফুটেজে তো আপাতত 2 জন দেখা যাচ্ছে, আরও অনেক ফুটেজ আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কয়জন কাজ করছে। পরে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে সিআইডি ক্রাইম সিন ইউনিট। এই ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য করে রাজধানীর মোহাম্মদপুরে শেরশাহ-সুরি সড়কে বসছে অবৈধ কাঁচা বাজার। মাছ মাংসের বর্জ্যের দুর্গন্ধ ছড়াচ্ছে মহল্লায়। আবাসিক এলাকায় এ ধরনের বাজার অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
এ চিত্র ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পেছনের শেরশাহ সুরি সড়কের। প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত এই সড়ক দখল করে বসে কাঁচা বাজার। প্রথমে দেখলে মনে হবে এটি স্থায়ী কোনো কাঁচা বাজার। অবৈধ এই বাজারে সবজি, মাছ, হাঁস মুরগি সবই বিক্রি হয়, অথচ এই এলাকাটি সম্পূর্ণ আবাসিক। অভিযোগ রয়েছে কিছু স্বার্থান্বেষী মহলের যোগ সাজসে লাইনম্যানদের টাকা দিয়ে প্রতিদিন বসানো হচ্ছে এই বাজার। বর্জ্যগুলো রাস্তায় পড়ে থাকে, নোংরা, এখানে দুর্গন্ধ, মানুষের চলাচলের অসুবিধা, এলাকাবাসীর শান্তি নাই, জ্বালায় আমরা থাকতে পারছি না। এলাকাবাসীর অভিযোগ, অফিসগামী লোকজন এবং শিক্ষার্থীদের এই পথে চলতে মারাত্মক অসুবিধা হচ্ছে। আর পুরো রাস্তা দখল করে বসা বাজারের কারণে কোনো যানবাহনও চলতে পারে না এই সড়ক দিয়ে। স্কুলে ডিস্টার্ব হয়, পোলাপান ছেলে মেয়ে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। এই বাজারটা সবসময় একটা প্রতিকার কেউ নেয় না। পুলিশ কর্তৃপক্ষকে ২-৩বার এটা রিকোয়েস্ট করছি, কিন্তু এটাতে এখনো পর্যন্ত কোনো কাজ হয় নাই। স্থানীয়রা বলছেন, ওয়ার্ড কাউন্সিলর সহ জনপ্রতিনিধিরা বারবার উচ্ছেদের উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে পুলিশ তৎপরতা দেখালে কিছু সময়ের জন্য দোকানিরা গা ঢাকা দেয়। পুলিশ চলে গেলে আবার একই চিত্র। স্থায়ী সমাধান চান এলাকাবাসী। আমরা তো দিন মজুর, দাদা ৫০০ টাকা গাই ধরলে দাদা আরো দাম লাগে ৫০০। যখন আমাদেরকে বসতে দেয় তখন আমরা টাকা দিই, এই ১৫০ সামনে নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ১৩ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মোহাম্মদপুর এলাকা পরিদর্শনে এসে সড়কে বসা অবৈধ বাজার অপসারণের নির্দেশ দেন। রাস্তা দখল করে বাজার বসা, রাস্তা ঘাট মাঠ দখল করে অন্যান্য অবৈধ উচ্ছেদ, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের কাউন্সিলর সহ আমাদের জনগণকে নিয়ে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে সবাই কিন্তু আমরা নেমেছি। একই অবস্থা গণভবনের ঠিক উল্টো দিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের ফুটপাতেও বসছে অবৈধ কাঁচা বাজার। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত এসব কাঁচা বাজার অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তবে আগারগাঁও নয়, এবার থেকে এই মেলা হবে রাজধানীর পূর্বাঞ্চলে। সচিবালয়ে এসব তথ্য জানান মন্ত্রী। মাহবুব কবির চপলের রিপোর্ট। ১৯৯৫ সাল থেকে ১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে আসছে বাণিজ্য মেলা। দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে এটি প্রসিদ্ধ হয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে। মধ্যবিত্তের একটা বড় অংশ বাৎসরিক কেনাকাটা করেন বাণিজ্য মেলায়। প্রতি বছর ৪০ থেকে ৫০ লাখ মানুষের সমাগম হয়। প্রায় ১০০ কোটি টাকার কেনাবেচার পাশাপাশি ১.৫ থেকে ২০০ কোটি টাকার রপ্তানি আদেশ পান ব্যবসায়ীরা। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে বাণিজ্য মেলা স্থগিত রয়েছে। পরিবর্তন হচ্ছে ভেন্যুও। এবার থেকে বাণিজ্য মেলা হবে পূর্বাচল ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। ৬০ বিঘা জমির উপর এই সেন্টারে ৮০০ স্টল থাকবে। ৮৫ কোটি টাকা ব্যয়ে এটির নির্মাণ কাজ শেষ করেছে চীনের একটি প্রতিষ্ঠান। করোনার পরিস্থিতির কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বলেছে স্লো করার জন্য, যে পরবর্তী একটা সময় দেবেন, সমস্যা একটু কমে আসলে পরেই আমরা সেটা করব এবং আশা করি বছর আমরা একটা সুন্দর সময়ে আমরা আমাদের মেলাটা করতে পারবো। আগামীতে আমাদের সমস্ত এই এক্সপোর্ট মেলাটা যেটা এখানে ঢাকাতে হতো সেটা ওখানেই হবে এবং শুধু তাই নয়, ওই মেলার যে ওই প্রেমিসিসটা আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন রকমের মেলা বা ধরেন বিভিন্ন আইটেম নিয়ে আমরা করতে পারব। মেলার সময় ১ মাসের বেশি হতে পারে বলে জানান বাণিজ্য মন্ত্রী। কোনো অবস্থাতেই ১ মাসের কম আমরা করতে চাইবো না, তার কারণ যারা করবে তাদের তো ব্যবস্থাটা তাদের জন্য লাভজনক হতে হবে বা হবে, তো সেটা অ্যাটলিস্ট 1 মান্থ তো হবেই, প্রয়োজনে আরও 2-4 দিন বাড়াতেও পারি, বাট সেই সময়কার সার্বিক অবস্থাটা ডিপেন্ড করছে কি করব, তবে নট লেস দেন 1 মান্থ, দ্যাটস শিওর। করোনার কারণে এবার বাণিজ্য মেলার সময় পরিবর্তন হলেও প্রতি বছর ১ জানুয়ারি মেলা হবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আমরা ১ জানুয়ারি যে ধারাবাহিকতাটা ছিল। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। অভিষিক্ত কায়েল মায়ার্সের অবিশ্বাস্য ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
395 রানের টার্গেটে খেলতে নেমে 7 উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। 210 রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা মায়ার্স। 86 রানের ইনিংস খেলেন আরেক ডেবুট্যান্ট এনক্রুমা বোনার। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের 430 রানের জবাবে ক্যারিবীয়রা 259 রানে অল আউট হয়। আর 8 উইকেটে 223 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন এস এম আশরাফ। অবিশ্বাস্য, অসাধারণ, অভিষেকেই ইতিহাস। টেস্ট ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন কাইল মায়ার্স। তাতে ক্যারিবীয়রা গড়ল উপমহাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। টেস্ট ক্রিকেটের পঞ্চম দিনের উইকেটে কিংবদন্তিরাও যেখানে নাকাল হয়, সেখানে প্রথম টেস্ট খেলতে নামা মায়ার্সের ব্যাট এতটাই সাবলীল যে সেশনের পর সেশন, ওভারের পর ওভার শুধু হতাশ হতে হয় বাংলাদেশের বোলারদের। আরেক অভিষিক্ত ব্যাটসম্যান এনক্রুমা বোনার মায়ার্সের সাথে চতুর্থ উইকেটে গড়েন অভিষেকেই দ্বিতীয় সর্বোচ্চ 216 রানের জুটি। প্রায় 5 ঘন্টা উইকেটে থেকে ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন তারা। আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে যায়নি, সঠিক সময়ে ডিআরএসও নিতে পারেনি স্বাগতিক দল। তার মূল্যই দিতে হলো চরমভাবে। লেগ বিফোর থেকে 50 ওভারে একবার মায়ার্স বেঁচে যান, আরেকবার বোনার রক্ষা পান 56 ওভারে। 53 ওভারে মায়ার্সের এই ক্যাচ মিসও শেষ পর্যন্ত ম্যাচ মিসের কারণ হয়ে থাকলো। 20-4 আর 7 ছক্কায় 510 মিনিট উইকেটে থেকে মায়ার্স জানান দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তার আগমনী বার্তা। অন্যদিকে এমন হার মমিনুলের অধিনায়কত্বকে ফেলল প্রশ্নের মুখে। সঠিক সময়ে রিভিউ নিতে না পারা, কঠিন ক্যাচগুলো ধরতে না পারা, আবার সঠিক জায়গায় বল করতে ব্যর্থ হওয়া, এই টেস্ট হারের এমন অনেকগুলো কারণই সামনে চলে আসবে। তবে প্রতিটি পরাজয় থেকেই শিক্ষা নেওয়া যেতে পারে। বাংলাদেশ কি পারবে তা থেকে শিক্ষা নিয়ে ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে? এস এম আশরাফ, এটিএন বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এদিকে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকেই দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য জয় এনে দেয়া কাইল মায়ার্স ও বোনারকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন, উইকেট স্পিনারদের অনুকূলে থাকলে বোলাররা আরও সুযোগ তৈরি করতে পারত। এদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ম্যাচ শেষে বলেন, দল যে এমনটা করতে পারবে প্রথম দিন থেকেই তার সেই বিশ্বাস ছিল। অবিশ্বাস্য, অনেক কিছুই হয় না, কিন্তু হয়ে যায়। অবশ্যই এটা মানে আশা করি না যে এরকম কিছু একটা হবে। আমার কাছে মনে হয় আমরা বোলাররা ভালো জায়গায়, ভালো এরিয়ায় বল করতে পারিনি। সেই সাথে আমার কাছে মনে হয় যে আপনার ওদের দুই ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে। Obviously when we got a chance to bat, the same things applied. For guys to just trust your plans and believe in your plans. And obviously coming today, Kyle Mears and Nkrumah Bonner, show that. মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর সীমান্তে বিজিবির সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অতিরিক্ত কোনো বিজিবি সদস্য মোতায়েন করা হয়নি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবির সামগ্রিক প্রস্তুতি দেখে তিনি আমাদের মহাপরিচালক মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিজিবি মহাপরিচালক সরেজমিনে মায়ানমার বাংলাদেশ জলসীমা পরিদর্শন করেছেন এবং নদী সীমানায় বিজিবির টহল পর্যবেক্ষণ করেছেন। গাজীপুরের 7টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জেলা সিভিল সার্জন খায়রুজ্জামানকে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বক্তব্য রাখেন। আমরা প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করব, আপনারা সবাই যে সব সরকারি নিয়ম দিয়েছে সেটা অনুযায়ী আপনারা ঠিকানাটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশনভুক্ত হন এবং আমরা বলছি দিনে রাত্রে 24 ঘন্টা প্রয়োজন আপনাদেরকে টিকাটা দিয়ে দেবো। আমাদের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছে, তারা যেন শতভাগ নিরাপদে থাকে।
কুমিল্লার হোমনায় করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ মেরি। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রথম টিকা নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম শিকদার। পরে জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শহীদুল্লাহ ভ্যাকসিন নেন। এ সময় উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রিনা, ওসি আবুল কায়েস আকন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রোটন গাড়ি অনলাইনে বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়েছে গাড়িটির উৎপাদনকারী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেড ও মোটর ট্রেডার্স হোল্ডিংস লিমিটেড। চট্টগ্রামের বহদ্দারহাটে পিএইচপি বিজনেস স্কোয়ারে এই চুক্তি স্বাক্ষর হয়। পিএইচপি অটোমোবাইলসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ ও মোটর ট্রেডার্সের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অভিক আনোয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পিএইচপি অটোমোবাইলসের পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ, হেড অফ মার্কেটিং মেজবা উদ্দিন আতিক, মোটর ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক শাহ নাভির আহমেদ, মুস্তাবি ইর্তিজা বশর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে উত্তাল মিয়ানমারের প্রধান নগরী ইয়াঙ্গুন। বিক্ষোভকারীরা এ সময় গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সাথে অং সান সুচি সহ এনএলডির শীর্ষ নেতাদের মুক্তি চান আন্দোলনকারীরা। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমারের প্রধান নগরী ইয়াঙ্গুন এখন গণতন্ত্রের সূতিকাগার। সেনা অভ্যুত্থানের এক সপ্তাহ যেতে না যেতেই যেখানে রাস্তায় নেমেছে মুক্তিকামী হাজারো মানুষ। এই বিক্ষোভ দমাতেই প্রথমে ফেসবুক এবং পরে শনিবার থেকে পুরো ইন্টারনেটই বন্ধ করে দেয় জান্তা সরকার। কিন্তু তাতে যেন আরও গতি পায় গণতন্ত্র আর শীর্ষ নেতানেত্রীদের মুক্তির আন্দোলন। বিশেষ করে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর বিক্ষোভে ফেটে পড়ে তরুণরা। প্রাণের সংগঠন এনএলডির রঙের লাল ফিতা পরে প্রতিবাদের ইশারা 3 আঙ্গুলের স্যালুট প্রদর্শন করেন অনেকে। গাড়ির হর্ন বাজিয়ে আন্দোলনের সমর্থন জানান যানবাহনের চালকরা, সহমত জানান বহুতল ভবনের বাসিন্দারাও। জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে এখন পর্যন্ত তেমন সহিংসতার ঘটনা জানা যায়নি। দাঙ্গা পুলিশ মোতায়েন থাকলেও চড়াও হয়নি বিক্ষোভকারীদের ওপর। সবকিছুই এখন পর্যন্ত শান্তিপূর্ণ। আন্দোলনকারীরা বলছেন স্বৈরতন্ত্রের টনক নড়াতে প্রয়োজন আরও বড় ধরনের সমাবেশ। তবে বিশ্লেষকদের ধারণা যে কোনো মূল্যে বড় ধরনের গণবিদ্রোহে যাওয়ার আগেই তা স্তব্ধ করে দিতে পারে সামরিক সরকার। ইয়াঙ্গুন ছাড়াও মিয়ানমারের মাওলামাইন এবং মান্দালে নগরীতেও বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ জনতা, যদিও এর পরিসর ছিল তুলনামূলক ছোট। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ভারতের উত্তরাখণ্ডে পার্বত্য অঞ্চলে হিমবাহ ধসের ঘটনায় স্থানীয় ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রের শতাধিক শ্রমিক নিখোঁজ রয়েছে। তাদের কাউকে জীবিত পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, পর্বত থেকে হিমবাহ ধসে পড়লে জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসের গতিতে আশপাশের গ্রাম প্লাবিত হয়। স্থানীয়রা জানান কাউকে সতর্ক করার মতো সময় দেয়নি ধৌলিগঙ্গা নদীর ওই প্লাবন। তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধার অভিযান শুরুর পর এ কাজে যোগ দেন সেনা, চিকিৎসক ও ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্সের সদস্যরা। এখন পর্যন্ত মাত্র 3 জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। মৌলিক সংস্কারের অংশ হিসেবে অধিকাংশ রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের বেসরকারীকরণ করেছে দেশটি। শ্রমমন্ত্রী মার্তা এলিনা ফেইতো জানিয়েছেন 2000-এরও বেশি কোম্পানিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস মহামারী আর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ধস নামে কিউবার অর্থনীতিতে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতেই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে সমাজতান্ত্রিক সরকারকে। শ্রমমন্ত্রী আরও জানান, এখন মাত্র 124টি শিল্প প্রতিষ্ঠান থাকছে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে। আর্টেক্স খেলার খবর।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে উত্তরা ফুটবল ক্লাব। তারা 1-0 গোলে পরাজিত করে নৌফেল স্পোর্টিং ক্লাবকে। কমলাপুর স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা করতে থাকা উত্তরা ক্লাব 55 মিনিটে ফুয়াদের গোলে এগিয়ে যায়। বাকি সময় আর কোনো গোল না হলে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তরা। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। এ সময় বাফুফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সারা দেশে 1000-এরও বেশি কেন্দ্রে একযোগে করোনার টিকা দেয়া শুরু, অপপ্রচার না চালানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। টিকা নিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিশিষ্ট জনেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা পেয়ে স্বস্তিতে গ্রামের মানুষ। আল জাজিরার প্রতিবেদন হলুদ সাংবাদিকতা, তদন্ত হবে বললেন গওহর রিজভী। গুজব ছড়াচ্ছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং অভিষিক্ত কাইল মায়ার্সের অবিশ্বাস্য ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে 3 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।